হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা আছি ইউটিউব চ্যানেল খামারু ম্যাথ ক্লাসে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তো আমরা পর্ষদের যে প্রশ্নবিচিত্রা সেটা আমরা হাতে পেয়েছি। সে আমি বলেছিলাম যে পর্ষদের প্রশ্নবিচিত্রা পাওয়া মাত্র সেটা আমরা সমাধান করে দিয়ে দেবো। তো পর্ষদের প্রশ্নবিচিত্রা আমরা সলিউশন করতে শুরু করব। প্রথম পেজ যেটা আছে ম্যাথামেটিক্সের প্রথম পেজ যেটা আছে, পেজ নাম্বার 373 পাতা, পাঠভবন স্কুলের। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে সাজেস্টিভ করা আছে। তো এটা যে কটা পেজ আছে প্রত্যেকটা পেজই সলিউশন করে দেবো। 36 নম্বরের শর্ট কোশ্চেনগুলো প্রথমে সলিউশন করে দেবো। প্রত্যেকটা পেজ যতগুলো পেজ আছে 36 নম্বরের যে শর্ট কোশ্চেন 1 নম্বর আর 2 নম্বর মিলিয়ে সেই 36 নম্বরের শর্ট কোশ্চেনের সলিউশন করে দেবো। সেইগুলো ভালো করে খেয়াল করবে, ভালো করে তৈরি করবে সেগুলো, কারণ এগুলো তোমাদের মাধ্যমিকের ওপর এই জাতীয় কোশ্চেনই তোমাদের বেশি আসবে, সেই হিসাবেই টেস্ট পেপারটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো প্রথম পেজ আমরা শুরু করছি, যেটা আছে পাঠভবন স্কুলের পেজ নাম্বার 373। ঠিক আছে, দেখো প্রথম অঙ্ক যেটা বলেছে, প্রথমে এমসিকিউ আছে 6টা। এমসিকিউ 6টা থাকে, শূন্যস্থান পূরণ, তারপর সত্য মিথ্যা, তারপর 2 নম্বরের এমসিকিউ দিয়ে শুরু করছি। প্রথম যেটা আছে বলেছে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা, তোমাদের প্রত্যেকের কাছেই আছে, আমরা কোশ্চেনটা টুকছি না, আর জাস্ট বলছি এখানে দেখো অ্যান্সারটুকু করবো। আচ্ছা, একের দাগের একের যেটা আছে যে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি বলে দিয়েছে এবং প্রতি বছর জনসংখ্যা 2% হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এন বছর পর গ্রামের জনসংখ্যা, ওই গ্রামের জনসংখ্যা হবে, 4টে অপশান আছে। এন বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে, 4টে অপশান আছে। অপশান এ বি সি ডি করে 4টে আছে। এটা কি হবে, এটা চক্রবৃদ্ধি হারের অঙ্ক, চক্রবৃদ্ধি হার সুদের অঙ্ক। এটা পি ইন্টু ফর্মুলা কি, যখন বর্ধিত হয় পি ইন্টু 1 প্লাস r/100। এখানে আর এর জায়গায় 2r আছে, আর যদি সুদের হার হয় এখানে 2r% আছে, 2r/100 পাওয়ারে যেটা সময়টা n বছর বলা আছে। তাহলে এইটা অ্যান্সার আসছে। তার মানে এটাকে সিম্পলিফাই করলে চলে আসছে, যদি আমরা কেটে দিই পি ইন্টু 1 প্লাস এটা 2 দিয়ে কেটে দিলে r/50 তারপরে n, এইটা আসছে। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস r/50। তোমরা প্রত্যেকে বইটা খেয়াল করো, প্রত্যেকের কাছেই বই আছে, বইটা খেয়াল করো প্রত্যেকে। এটা তোমাদের অপশান বিতে এই অপশানটা আছে, দেখো, তাহলে অপশান বি অ্যান্সার হবে। অপশান বিতে এই অপশানটা আছে, বা তোমাদের যে অপশানটা দেওয়া আছে এখানে ক্যালকুলেশনটা করা নেই, কাটা নেই, জাস্ট শুধু এইটাই আছে, কাটাকাটিটা করা নেই, এতটাই দেওয়া আছে। তাহলে অপশান বি হলো এটা। ঠিক আছে, এই এমসিকিউগুলো কোষে দেখানোর কোনো দরকার নেই, জাস্ট দাগ নাম্বার দিয়ে প্রপার দাগ নাম্বার দেবে যে বি অপশান, একের দাগের অপশান বি এত, এইভাবে পুরো আনসারটা লিখে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এবার দুইয়েরটাই যাই আমরা। একের দাগের দুইয়েরটা কি বলেছে দেখো, একের দাগের দুইয়েরটা যেটা বলেছে ax² প্লাস bx প্লাস c1 = 0। ax² প্লাস bx প্লাস c1 = 0 বলা আছে। ax² প্লাস bx প্লাস c1 = 0 বলা আছে। ঠিক আছে, ax² প্লাস bx প্লাস c1 = 0 এবং এখানে a ≠ 0 বলা আছে। a ≠ 0 তো হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ হতে হবে এটা, কারণ a = যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তখন আর দ্বিঘাত সমীকরণ থাকছে না, সেই কারণে a ≠ 0 হতেই হবে। ঠিক আছে, এটা বলা আছে এই সমীকরণের বীজদ্বয় সমান হলে, বলেছে এই সমীকরণটার বীজদ্বয় সমান হলে 4টে কন্ডিশন দেওয়া আছে, কোনটা অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই সমীকরণের বীজদ্বয় কখন সমান হবে, সমীকরণের নিরূপক যখন 0 হয়, তখন সেই সমীকরণের বীজদ্বয় সমান হয়, বাস্তব এবং সমান হয় যখন নিরূপক 0 হয়। নিরূপকের মান কত, নিরূপকের মান হচ্ছে b² - 4ac। এই যে b আছে, b² - ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণের নিরূপক b² - 4ac। এখানে b² - 4a আর c এর জায়গায় এখানে c1 আছে, তাহলে c1 নিতে হবে, এইটা হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে c1 এর ভ্যালু কত হবে, 4টে অপশান দেওয়া আছে, c1 এর মানটা বের করে দেওয়া আছে। তাহলে মাইনাস, এখান থেকে ক্যালকুলেশন করলে 4ac1 = b², ডান দিকে গেলে এখানে প্লাস ছিল, ডান দিকে গেলে মাইনাস হলো, মাইনাস কেটে গেল। ঠিক আছে, তাহলে c1 = কত হচ্ছে, b²/4a, এই অপশানটা আসছে, b²/4a হচ্ছে। ঠিক আছে, a ≠ 0, এখানে b²/4a। ঠিক আছে, তাহলে এটা অপশান সিতে আছে, b²/4a। তাহলে এইটা হয়ে যাবে। আমি কোষে দেখিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, কিন্তু তোমরা কোষে না দেখালেও জাস্ট প্রপার অ্যান্সারটুকু লিখলেই নাম্বার পাবে। একের দাগের কেউ চাইলে কিন্তু দেখাতে পারো কোষে, একের দাগের এটা অপশান সি আছে, অপশান সি, c1 = b²/4, এইভাবে করবে। ঠিক আছে, একের দাগের দুইয়ের অপশান সি, c1 = b²/4a।
নেক্সট দেখো তিনেরটা শুরু করছি। তিনেরটা দেখো, এইটা বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো। আমরা একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব। বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব। BA বাহুকে বর্ধিত করা হলো, ঠিক আছে। CD, তাহলে BA বাহুকে বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এর, আমরা ABCD নিয়েছি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজের এই চারটে শীর্ষবিন্দু বৃত্তের পরিধিকে টাচ করে থাকতে হবে, ঠিক আছে। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ হয়েছে, BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হয়েছে, এটা F। হ্যাঁ, আচ্ছা। এই সমান্তরাল CD, এটা CD AE, তার মানে এইটা সমান্তরাল, তাহলে এইখানে একটা এইরকম হবে। এটাই তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় যে চিত্র অঙ্কন করবে, স্কেল এবং পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে, স্কেল পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে, কম্পাস ইউজ করে বৃত্ত অঙ্কন করবে, যে কোনো চিত্র। আচ্ছা, এই সমান্তরাল CD, তাহলে এই আর CD সমান্তরাল, এরা সমান্তরাল, এই সমান্তরাল CD, এরা সমান্তরাল। হ্যাঁ, আচ্ছা। আর বলা আছে ABC 92, তাহলে ABC এটা 92 ডিগ্রি, এটা 92 ডিগ্রি, বুঝে নাও ভালো করে, এটা 92 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। এটা 92 হলে এটা সম্পূরক, মানে কি দুটি কোণের সমষ্টি যখন 180 হয় তারা পরস্পর সম্পূরক। তাহলে এটা 92 হলে 180 মাইনাস 92 মানে 88 হচ্ছে। এবার দেখো এই আর CD সমান্তরাল, তাহলে এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হবে, একান্তর কোণ। তাহলে এইটা 88 হলে এইটা 88 হচ্ছে। তাহলে এবার দেখি এতটা আমাদের চলে এলো। আর কি বলেছে? আর বলেছে FAE কোণ 20, FAE তার মানে এইটা 20 বলে দিয়েছে, এটা 20 ডিগ্রি, ঠিক আছে। কি চেয়েছে এখানে? চেয়েছে BCD কোণের মান, BCD এই কোণটার মান চেয়েছে। তাহলে এই সম্পূর্ণ এইটা, এই বাহুটাকে বর্ধিত করা হচ্ছে। আমরা এইটাকে যদি ছেড়ে দিই, এই পুরো কোণটা কত হচ্ছে? 88 প্লাস 20, 88 প্লাস 20, ভালো করে বোঝানো, 88 প্লাস 20 108 হচ্ছে। আমাদের একটা প্রয়োগ আছে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় সেটা বিপরীত অন্তস্থের সঙ্গে সমান। তার মানে এর অন্তস্থ কোণ এটা, তার বিপরীত এইটা, তার মানে এইটাও 108 হবে। বোঝা গেল? এটা 92 হলে 180 মাইনাস 92 88 হলো। আচ্ছা, এইটা আর এইটা সমান কোণ হয়, এটা 20 ডিগ্রি বলা আছে, তাহলে সম্পূর্ণ বহিস্থ কোণটা হয়ে যাচ্ছে 88 প্লাস 20 108 হয়ে যাচ্ছে। এবার এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীতের সঙ্গে সমান, তাহলে সেই কোণটা কোণ BCA, কোণ BCD সমান 108 ডিগ্রি। BCD 108 হলো, ঠিক আছে। BCD এর মান চেয়েছে, BCD সমান 108 ডিগ্রি। তাহলে এইভাবে লিখবে, একের দাগের 3-এর, এটা কোন অপশানে আছে? একের দাগের 3-এর, এটা অপশান সিতে আছে। একের দাগের 3-এর অপশান সি, অপশান সি 108 ডিগ্রি হলো। এইভাবে অ্যান্সার উল্লেখ করবে, ঠিক আছে। নেক্সট দেখো চারেরটা, চারেরটা দেখো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। চারেরটা কি বলেছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বলা আছে। আর বলা আছে 0 লেস দেন থিটা লেস দেন 90, থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। হ্যাঁ, তাহলে tan 10 থিটার মান চেয়েছে, তাহলে tan 10 থিটার মান চেয়েছে, কিসের মান চেয়েছে? তাহলে তাহলে এখানে দেখো এই যে tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan 4 থিটা, তাহলে বা tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan মানে কি? cot 4 থিটা, বা tan 6 থিটা সমান tan cotটাকে আমরা 90 মাইনাস 4 থিটা লিখতে পারি। tan 90 মাইনাস থিটা cot থিটা হয়, ঠিক আছে। উভয় দিক দিয়ে tan অপসারণ করে দিলে 6 থিটা ইজ ইকুয়াল টু 90 মাইনাস 4 থিটা হয়ে যাবে। তাহলে 6 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত? থিটা ইজ ইকুয়াল টু 90 বাই 10, বা থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি চলে আসছে। থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি, ঠিক আছে। থিটা ইজ ইকুয়াল টু 9 ডিগ্রি হলে
এখানে সাইন টেন থিটার মান চেয়েছে, সাইন টেন থিটা। অতএব সাইন টেন থিটার মান কত হবে? সাইন টেন থিটা মানে সাইন থিটার মান 9 ডিগ্রি, মানে 9 × 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। সাইন 90 মান 1, সাইন 90 মান 1 আমরা জানি, ঠিক আছে। তাহলে আনসার লিখবে 1 দাগে 4, 1 দাগে 4-এর এটা কোন অপশান? এটা অপশান এতে আছে, অপশান এ এর মান 1 আছে, অপশান এ 1, ঠিক আছে, হয়ে গেল। দেখো প্রসেসটা দেখো, ভালো করে প্রসেসটা বুঝে নাও। একটা যে কোনো একটা কেউ যদি 4 থিটাটাকে এদিকে রেখে 6 থিটা ওদিকে নিয়ে যাও তাও হবে। তাহলে 1/tan হয়েছে, ট্যানটাকে কট করে নেওয়া হয়েছে। এবার কট tan 90 - থিটা কট থিটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে, উভয় দিক দিয়ে ট্যান তুলে দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে থিটার মান 9 ডিগ্রি এসছে। এবার সাইন 10 থিটার মান চেয়েছে, সেইখানে মানটা বসিয়ে দেওয়া হয়েছে, 1 মান এসছে। নেক্সট দেখো 5-এরটা। পাঁচেরটা বলেছে একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 12 একক। তাহলে ভূমির ব্যাসার্ধ r/2 একক আর তির্যক উচ্চতা 12 একক, ঠিক আছে। কি চেয়েছে? তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর সমগ্রতলের যদি ব্যাসার্ধ r আর তির্যক উচ্চতা l হয়, আমরা সমগ্রতলের ক্ষেত্রফল জানি পাই r, আমরা সমগ্রতলের ক্ষেত্রফল জানি পাই r × r+l, ঠিক আছে। এটা আমাদের ফর্মুলা। এবার এখানে তো অন্য বলেছে, তাহলে এখানে পাই আর এর জায়গায় কত হবে? এখানে আর এর জায়গায় r/2 বলেছে, × r+l, r/2 + l এর মান হচ্ছে 12, এত বর্গ একক হবে সমগ্রতলের ক্ষেত্রফল, = পাই। এই যে হাফ মানটা আছে সেটা পাই আরটা আমরা এখানে রাখছি, এখানে r/2 মানে /2টা ভেতরে নিচ্ছি। তাহলে কি হচ্ছে? হাফ ভেতরে গুণ হয়ে এটা r/4 হয়ে যাচ্ছে, প্লাস 2 দিয়ে ওপর নিচে গুণ হয়ে l হয়ে যাচ্ছে। তাহলে পাই r × r/4 + l এত বর্গ একক হচ্ছে। পাই আর ক্যালকুলেশনটা দেখো, এখানে আমাদের ফর্মুলা হচ্ছে যদি ব্যাসার্ধ আর এইটা তির্যক উচ্চতা l হয়, পাই r × r+l ফর্মুলা। এখানে r এর জায়গায় r/2 আছে আর l এর জায়গায় 2l আছে, সেই মানগুলো আমরা বসাচ্ছি। বসালে পাই r × r/4 + l হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের অপশান বি এখানে অ্যান্সার আসছে, অপশান বি, ঠিক আছে, অপশান বি আসছে। তাহলে 5-এরটা পাই r × l + r/4, তাহলে 1 দাগের 5-এর অপশান বি পাই r × l + r/4 এটা আসছে, ঠিক আছে। এত বর্গ একক, এটা অপশান বিতে আছে, এত বর্গ একক, বোঝা গেল। নেক্সট দেখো 6-এরটা, 6-এরটা দেখো। এমসিকিউ কিন্তু ভালো করে করতে হবে, 6টা থাকে 6টাই করতে হবে, কোনো এক্সট্রা নেই, সেই জন্য ভালোভাবে তৈরি করতে হবে। নেক্সট যেটা বলেছে একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান, নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান তার আয়তনের 3 গুণের সাংখ্যমানের সঙ্গে সমান। আমরা গোলকের 6-এরটা, আমরা গোলকের ব্যাসার্ধ r একক ধরে নিচ্ছি, গোলকের ব্যাসার্ধ r একক ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে গোলকের ব্যাসার্ধ r একক ধরে সাংখ্যমানটা সমান হচ্ছে, মানে তাহলে পার্শ্বতলের সূত্র কি? 4πr², গোলকের 4πr² হবে, ঠিক আছে। গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমান 4πr²ই হবে, এবং তার আয়তন কত? গোলকের আয়তনের যদি আমরা ব্যাসার্ধ r একক ধরে নিই, আয়তন হচ্ছে 4/3 পাই r³, এটা আয়তনের ফর্মুলা। ব্যাসার্ধ যদি r একক হয়, এদের সাংখ্যমানটা সমান, তাহলে একক এখানে উল্লেখ করার দরকার নেই, ঠিক আছে। বলছি যদি সমান হয় তাহলে 3 গুণের সঙ্গে সমান, আয়তনের 3 গুণের সাথে, তাহলে আয়তনের সঙ্গে 3 গুণ করতে হবে, 3 × তবে সমান হবে, আয়তনের সঙ্গে 3 দিয়ে গুণ করলে তবে সমান হবে, 3 গুণের সঙ্গে সমান হলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? গোলকের ব্যাসার্ধ আমাদের নির্ণয় করতে হবে, আর এর মানটা কত হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। 6-এরটা দেখো, এখানে আমরা যদি এই 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 4πr², এখানে 4π এখানে r², 4π কেটে গেল, তাহলে r² = r³ হয়ে যাচ্ছে, তাহলে r³ r² = 1 হচ্ছে, r = 1 চলে আসছে, r = 1 চলে আসছে। দেখো এটা তার মানে এটা অপশান এতে আছে, তাহলে 1 দাগের 6 অপশান এ 1 অ্যান্সার আসছে, 1 দাগের 6 অপশান এ 1 অ্যান্সার এলো, ঠিক আছে। দেখে নাও ভালো করে, 1 দাগের 6-এরটা অপশান এ 1 অ্যান্সার এসছে। নেক্সট শুরু করবো আমরা, এমসিকিউ কমপ্লিট হলো, এবার শূন্যস্থান পূরণ শুরু করবো। দেখো শূন্যস্থান পূরণ শুরু করছি 2 দাগের। দুয়ের দাগের 1-এরটা কি বলেছে দেখি,
2 দাগের একেরটা, যতক্ষণ 1 নম্বরের কোশ্চেন ততক্ষণ তোমরা রাফে ক্যালকুলেশন করে জাস্ট অ্যান্সারটুকু লিখে দিলেই নাম্বার পাবে। 30, 19, 28, 32, 32, 21, 22, 26। 30, 19, 28, 32, 32, 21, 22, 26 এই কটা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে কি কি সংখ্যা আছে? সংখ্যা আছে 30, সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা আছে। 30, 19, 28, 32, 32, 21, 22, 26। 30, 19, 28, 32, 32, 21, 22, 26 বলেছে এর মধ্যমার মান। তাহলে মধ্যমান নির্ণয় করতে হলে আমাদের প্রথমে ছোট থেকে বড় সাজাতে হবে। সবচেয়ে ছোট আছে 19, তারপর আছে 21, তারপরে 22, 19, 21, 22, তারপরে 26, তারপরে 28, তারপরে 32 দুবার, তারপরে আছে 30 আছে, আগে 30 আছে, তারপরে 32 আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে যখন 8টা সংখ্যা আছে তাহলে মধ্যম আমরা কীভাবে নির্ণয় করবো? এদিকে 3টে, এদিকে 3টে, তাহলে এই দুটো সংখ্যা মাঝে আছে, তাহলে মধ্যম হবে মাঝের দুটো সংখ্যার যোগফল বাই 2। তাহলে 8, 54/2 = 27 মধ্যমা। তাহলে 1-এর 2-এর এইভাবে লিখবে, 2-এর দাগের 1-এ পূর্ণ বাক্যটা লিখতে পারো, পূর্ণ বাক্য লিখে শূন্যস্থানের জায়গায় 27, ঠিক আছে। পূর্ণ বাক্যটা লিখবে, লিখে শূন্যস্থানের জায়গায় 27 লিখবে, হ্যাঁ, যে মধ্যমা হবে 27। নেক্সট দেখো 2-এর দাগেরটা, 2-এর দাগের 2-এরটা। কি বলেছে 2-এর দাগের 2-এরটা? বলেছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত? বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের, একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করে এইটা, যে কোনো কোণের পরিমাণ 45। আমরা যদি এইটা 45 ধরে নিই, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তার মানে দুটো কোণের সমষ্টি 180। তাহলে এইটা 45 হলে 180 - 45 মানে এইটা 135 হচ্ছে, 135 ডিগ্রি হচ্ছে। 180 থেকে 45 বিয়োগ করো, যেন এমনভাবে হবে যে দুটো বিপরীত কোণগুলো যোগ করলে 180 হয়। এটা 135 হলেই তবে 180 হবে, মানে 180 থেকে 45 বিয়োগ করলেই চলে আসবে, 135 হয়ে যাচ্ছে। এবার একে, এর বৃত্তীয় মান চেয়েছে, তাহলে একে π/180 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব। 45 দিয়ে কাটলে এটা 3, এটা 4 হচ্ছে, তার মানে 3π/4 হচ্ছে, ঠিক আছে। শূন্যস্থানে 3π/4 লিখবে, বাক্যটা লিখবে, শূন্যস্থানে লিখবে 3π/4, ঠিক আছে, 3π/4। তাহলে 2-এর দাগে 2-এরটা, 2-এর দাগে 2-এর বাক্যটা লিখলে শূন্যস্থানে 3π/4। যদি বাক্য না লিখে শুধু শূন্যস্থানে 3π/4 তাও হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। জাস্ট অ্যান্সারটুকু দিয়ে দিলেই হবে। প্রপার দাগ নাম্বার দেবে, দাগ নাম্বার দিয়ে জাস্ট বাক্যটা না লিখে অ্যান্সারটুকু দিয়ে দিলেও হবে। নেক্সট দেখো 3-এরটা। আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে সেই কোণের পরিমাণ। আমাদের একটা ফর্মুলা আছে, S = r²। 2-এর দাগে 3-এরটা যেটা আমরা করছি, বলছে আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত, আর ব্যাসার্ধযুক্ত বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা, আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা যে কোণ উৎপন্ন করে। আমাদের ফর্মুলা আছে S = r², ফর্মুলা আছে। থিটা হচ্ছে অ্যাঙ্গেলটা, আর ব্যাসার্ধ আর বৃত্তচাপটার মান এল বলেছে, তার মানে এইটা এল হয়ে যাবে। এস, যদি বৃত্তচাপটা এস হয় তাহলে ফর্মুলা এইটা। তাহলে যদি বৃত্তচাপটা এল বলে থাকে তাহলে এসের জায়গায় এল লিখতে হবে। L = r² হয়ে যাচ্ছে, তাহলে থিটার মান কত? L/r। তাহলে 2-এর দাগে 3-এরটা এইভাবে লিখলে পুরো বাক্যটা লিখেও শূন্যস্থান লিখতে পারো, বা শূন্যস্থান শুধু লিখে L/r লিখে দিলেও হবে। এইটা কীভাবে আসছে? এইটা ফর্মুলা, ঠিক আছে। যখন বৃত্তচাপ এস, ব্যাসার্ধ আর, তখন এইটা ফর্মুলা। এবার বৃত্তচাপ এখানে অঙ্কটার ক্ষেত্রে বলে দিয়েছে যে একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা, তাহলে এখানে এল বৃত্তচাপ বলা আছে বলে এসের জায়গায় এল নিতে হবে। তাহলে থিটার মান আসছে L/r, ঠিক আছে। নেক্সট দেখো 4-এরটা। অঙ্কগুলো কীভাবে আসছে প্রত্যেকটা বুঝে নাও, যদিও অ্যান্সারটুকু লিখলেই পারবে, কিন্তু যদি সংখ্যা চেঞ্জ করে দেয়, না বুঝে নিলে, সংখ্যা চেঞ্জ করে দিলে তখন কিন্তু পারবে না। সেই কারণে এগুলো বুঝে নেওয়া প্রয়োজন প্রত্যেকটা অঙ্ক। 2-এর দাগের 4-এরটা দেখো। 2-এর দাগের 4-এরটা কী বলেছে? বলেছে x টাকার y বছরের সুদের পরিমাণ, x টাকার y বছরের সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? আমরা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। x টাকা মানে আসল x টাকা, সময় কত বলেছে? x টাকার
এক্স টাকার টি বছরে সুদের পরিমাণ ওয়াই টাকা, এটা সময় টি বছর আর সুদ ওয়াই টাকা। আমরা সুদের হার R% ধরে নিচ্ছি, তাহলে সুদের হারটা নির্ণয় করতে হবে। আমরা সুদের হারটা R% ধরে নিচ্ছি, তাহলে আমাদের ফর্মুলা কী আছে, PRT/100, তাহলে পি এর জায়গায় আসল এক্স, আর এর জায়গায় আমরা আর লিখছি সময় T/100 = সুদ কত বলেছে, ওয়াই বলে দিয়েছে। এখানে আমাদের নির্ণয় বিষয় হচ্ছে আর, সুদের হারটা, তাহলে আর কোনাকুনি গুণ করে এটা 100y হয়ে যাবে, আর আর এর সঙ্গে এক্সটি গুণ আকারে আছে, তার মানে এইটা XT/XTR এইটা হচ্ছে এইটা। তাহলে আমরা আরেক লাইন যদি লিখি আর এটা হয়ে যাচ্ছে 100y/XT এইটা। তাহলে এখানে দাগ নাম্বার দেবে এইভাবে 2 থেকে 4, বুঝতে পারলে কীভাবে এলো, তাহলে শূন্যস্থান 100y/XT এত %, এটা অ্যান্সার। কীভাবে এলো দেখে নাও, আসল এক্স ধরে নিয়েছি, সময় টি বছর, সুদ ওয়াই টাকা, সুদের হার R% আমরা ধরে নিয়েছি। যদি ধরে নিই তাহলে PRT/100 সুদ, ঠিক আছে, সেখান থেকে XTR = 100y, কোনাকুনি গুণ করলে তাহলে R = 100y/XT, ঠিক আছে, 100y/XT% আসছে। নেক্সট দেখো 5এরটা, এটা 4এরটা হলো 5এরটা। কি বলেছে 5এরটা, বলেছে আর 4 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে। একদমই সোজা, বড় ক্ষেত্রে যদি বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে কর্ণ হচ্ছে √2a, আর ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ হলে √3a হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এটা 4√3 হয়ে যাবে, √3 × 4, তারপরে 4√3, এটাই হবে। তাহলে এখানে একক কি বলেছে, 4 সেমি, তাহলে 4√3 সেমি হয়ে যাবে, ঠিক আছে, শূন্যস্থানে 4√3 সেমি। ঘনকের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যা হবে তার কর্ণ নির্ণয় করতে হলে তার সঙ্গে √3 গুণ করতে হয়, আর বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যা হবে কর্ণ নির্ণয় করতে হলে √2 দিয়ে গুণ করতে হয়। এখানে ঘনকের বিষয় বলেছে, তাই আমরা √3 দিয়ে গুণ করব। নেক্সট দেখো বলা আছে x = √7 + √5 এবং xy = 2 হলে y এর মান। 2 দাগের 6, x = √7 + √5 আর y আচ্ছা y এর মান চেয়েছে, xy = 2 বলেছে, xy = 2 বলে দেওয়া আছে। বা আমরা এখানে যদি এই সমীকরণ x এর মানটা পুট করি, √7 + √5 × y = 2, বা y = 2/√7 + √5 হচ্ছে, এইটা আসছে। আমরা মান নির্ণয়ের জন্য ওপর নিচে √7 - √5 দিয়ে গুণ করছি, 2 × √7 - √5 এটা √7 + √5 আছে, আমরা √7 - √5 দিয়ে গুণ করছি, এটা হয়ে গেল 2 × √7 - √5। a + b × a - b, ফর্মুলা কি, a² - b², a + b a - b, a² - b² এর ফর্মুলা। তাহলে √7 এর স্কোয়ার করলে 7 হয়ে যাচ্ছে, আর √5 এর স্কোয়ার করলে 5, তাহলে 7 - 5 মানে 2 চলে আসছে, 2 কেটে গেলে তাহলে y এর মান √7 - √5 আসছে, এটা হচ্ছে y এর মান, এটাই শূন্যস্থানে হবে, ঠিক আছে, √7 - √5। তাহলে এটা উল্লেখ করবে এইভাবে, 2 দাগের 6, এটা শূন্যস্থানে হবে √7 - √5 এইটা। কেউ পূর্ণ বাক্যটা লিখে যদি শূন্যস্থানে ওটা লেখো, মানে পূর্ণ বাক্যটা দেওয়া আছে এক জায়গায় শূন্যস্থান আছে, তো পূর্ণ বাক্যটা লিখে শূন্যস্থানের জায়গায় লিখলে সেটা আরও ভালো হবে, সেটাও করতে পারো। 3 দাগে শুরু করছি। 3 দাগের প্রথম যেটা বলেছে, 3 দাগের 1-এর 3 দাগের প্রথম যেটা বলেছে যে সত্য মিথ্যা নির্বাচন করা। 3 দাগের 16 প্রথম তথ্য যেটা দিয়েছে, 3 দাগের 1-এর 16 36-এর তৃতীয় সমানুপাতে 81। তাহলে বলেছে 16 আর 36-এর তৃতীয় সমানুপাতে 81, আমরা ধরে নিচ্ছি তৃতীয় সমানুপাতিটা x ধরে নিচ্ছি। তৃতীয় সমানুপাতিটা x ধরে নিলে তাহলে আমরা যদি 3টে সমানুপাতি জেনে থাকি তাহলে তাদের মধ্যে সম্পর্কটা এইরকম হয়, 16/36 = 36/x। এবার এখান থেকে যদি কোনাকুনি গুণ করি, 16 × x = 36 × 36 হয়ে যাবে, বা x = কত হবে, 36 × 36/16, 4 দিয়ে কাটলে 4 × 9 = 36, 4 × 4 = 16, আর 4 × 9 = 36, তাহলে x সমান হয়ে যাচ্ছে 9 × 9 = 81। তাহলে আমরা তৃতীয় সমানুপাতি x ধরেছিলাম, ক্যালকুলেশন করে দেখলাম তৃতীয় সমানুপাতি 81 বেরোচ্ছে। তাহলে এখানে যে তথ্যটা দিয়েছে যে 16 36-এর তৃতীয় সমানুপাতি 81, তাহলে তথ্যটা সঠিক দিয়েছে, তাহলে এটা 1-এরটা সত্য হবে। তাহলে এটা কোষে না দেখালেও হবে, নিজেরা জাস্ট রাফে ক্যালকুলেশন করে নিয়ে
তারপর অ্যান্সারটা লিখলেই হবে। কিন্তু প্রসেসটা যেটা, যদি সংখ্যাগুলো চেঞ্জ করে দেয় তাহলে নিজেদের তো অন্যভাবে কষে দেখতে হবে, সেই জন্য এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এবার 3 দাগের 2-এরটা। 3 দাগের 2-এরটা কি বলেছে, বলেছে আচ্ছা একটা সংখ্যা, কিছু সংখ্যা দিয়ে দিয়েছে 15, 12, 16, 15, 12, 16, 15, 12 এক্স, 15, 12, 16, 15, 12 এক্স, তারপর কি আছে 18, 16, 10, 18, 16, 10 এই সংখ্যামালাটা দিয়েছে। বলেছে এদের সংখ্যাগুরু মান 16। তাহলে সংখ্যাগুরু মান কোনটা হয়, যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে সেটা সংখ্যাগুরু মান। এর মানে একটা সংখ্যামালা যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে, যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকবে সেটা সংখ্যাগুরু মান। আমরা একটা ছোট থেকে সাজাই, যদি 10, তারপর আছে 12, একবার দুবার আছে 12, তারপর যদি 15 আছে, 15 একবার দুবার আছে 15। আচ্ছা, তারপর আমরা মনে করছি এটা এক্স মনে করছি। হ্যাঁ, আচ্ছা তাহলে কি বলেছে, যে এটা তথ্য দিয়েছে যে সংখ্যাগুরু মান 16 হলে এক্স সমান 12 হবে। আচ্ছা, এক্স সমান 12 হবে বলে দিয়েছে। আমরা এক্সটাকে যদি 12ই ভেবে নিই, এক্স সমান 12 হবে, আমরা 12-এর পাশে এক্সটাকে নিচ্ছি, আমরা মনে করছি এটা 12 হবে, কারণ তথ্যে বলে দিয়েছে, সেই কারণে 12-এর পাশে নিচ্ছি, বুঝতে সুবিধা হবে। 12 হলো, তারপরে আছে 15, একটা 15, দুটো 15, এই যে দুটো 15 আছে। 16 কটা আছে, একটা দুটো 16 আছে, 16 হলো, তারপরে একটা 18 আছে। তাহলে কটা সংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা সংখ্যা ম্যাচ করলো। এবার যে তথ্যটা দিয়েছে যে এদের সংখ্যাগুরু মান 16 হবে যদি x সমান 12 হয়, সংখ্যাগুরু মান হবে 16 যদি x সমান 12 হয়। তাহলে x সমান আমরা মনে করছি 12, তাহলে 3টে 12 হচ্ছে, দুটো 16, তাহলে x সমান 12 হলে সংখ্যাগুরু মান কখনোই 16 হচ্ছে না। যে সংখ্যাটা, তাহলে x সমান 12 হলে সংখ্যাগুরু মান 12 হয়ে যাচ্ছে, যে সংখ্যাটা বেশিবার থাকছে তার মানে 12 সবচেয়ে বেশিবার থাকছে, তাহলে যে তথ্যটা দিয়েছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি দিত যে সংখ্যাগুরু মান 16 যখন x সমান 16 তাহলে সত্য হতো, আবার যদি দিত সংখ্যাগুরু মান 12 যখন x সমান 12, x সমান 12 বললে যদি সংখ্যাগুরু মান 12 বলতো সেটাও সত্য হতো, কিন্তু দুটোর কোনোটাই বলেনি, বলেছে সংখ্যাগুরু মান 16 কিন্তু x সমান 12, সেটা মিথ্যা হয়ে যাচ্ছে তাহলে। কারণ সংখ্যাগুরু মান 12 বললে 12 3বার হয়ে যাচ্ছে, x এর মান 12 বললে 12 3বার হয়ে যাচ্ছে, তাহলে 12 সংখ্যাগুরু মান বলে হচ্ছে, কিন্তু বলছে সংখ্যাগুরু মান 16, সেই কারণে মিথ্যা। পরেরটা, তিনের দাগের 3 কি বলেছে, কোনো একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ 2টি স্পর্শক অঙ্কন করা যায়। এইটা একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে এই একটা বহিস্থ বিন্দু, বৃত্তের বহিস্থ বিন্দু সর্বাধিক 2টো স্পর্শকই অঙ্কন করা যায়। তথ্যটা যেটা দিয়েছে, কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ 2টো স্পর্শক অঙ্কন করা যায়, এটা একদমই সঠিক তথ্য দিয়েছে। এইরকম একটা প্রয়োগ আছে, এই উপপাদ্য আছে, বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে 2টি স্পর্শক অঙ্কন করা যায় সে 2টি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, এরকম একটা উপপাদ্য আছে। তাহলে 2টো স্পর্শক অঙ্কন করা যায়, এটা সত্য হবে। 4 কি বলেছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r এবং প্রথম বছর মূলধন p হলে দ্বিতীয় বছরের মূলধন হবে 2pr। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r হলে, এটা 4-এরটা, তাহলে এক বছরে কি হবে, যদি মূলধন p হয়, সুদের হার r হয় 1 প্লাস এটা r/100 পারে 1 হবে, তাহলে এক বছর পর সুদ আসল অ্যাড করলে সেটা এক বছর পর, মানে প্রথম বছরের শেষে সুদ আর আসল যোগফলটাই হবে দ্বিতীয় বছরের মূলধন, যোগফলটা হবে, তার মানে এই মানটা হবে, হয়ে যাচ্ছে p প্লাস PR/100, এইটা আসছে গুণ করলে, পাওয়ারে 1 মানে এই সংখ্যাটাই হবে, তাহলে p × 1p আর PR/100। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে, কিন্তু এখানে বলা আছে 2pr, তাহলে অন্য বলা আছে, তাহলে ম্যাচ করছে না, তাহলে মিথ্যা হবে। ঠিক আছে, কিন্তু এইটা আমাদের আসল অ্যান্সার আসছে, এইটা যদি বলা থাকতো তাহলে সত্য হতো। তাহলে প্রথম বছরের শেষে, মানে দ্বিতীয় বছরের মূলধন যেটা, সেটা p প্লাস PR/100 এইটা হচ্ছে, কিন্তু বলে দেওয়া আছে 2pr, তাই দুটো যেটা বলে দেওয়া আছে সেটা ভুল বলা আছে, তাই মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করলে চোঙটির আয়তন অপরিবর্তিত থাকে। আমরা লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি, πr²h। আমরা ব্যাসার্ধ r ধরছি r একক, উচ্চতা h একক, তাহলে
আয়তন হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক। এত ঘন একক আমরা আয়তন ধরে নিচ্ছি, ঠিক আছে? এত ঘন একক আয়তন, ব্যাসার্ধ আর উচ্চতা এইচ ধরে নিলে। এবার বলছে যে ব্যাসার্ধ অর্ধেক করে দেওয়া হলো, তাহলে ব্যাসার্ধ অর্ধেক করে দিলে পাই এটা r/2 তার স্কোয়ার হয়ে গেল। আর বলেছে উচ্চতা দ্বিগুণ করে দেওয়া হলো, উচ্চতা দ্বিগুণ করে দিলে তাহলে এইচটা 2h হয়ে যাবে, এত ঘন একক হচ্ছে। তখন ক্যালকুলেশন করলে কি অপরিবর্তিত থাকছে? দেখি এটা ক্যালকুলেশন করলে পাই r²/4 হচ্ছে, এটা 2h, এটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, তার মানে পাই r²h/2 এত ঘন একক হচ্ছে, ঠিক আছে? তাহলে আগে যে আয়তনটা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে যে অপরিবর্তিত থাকবে। তাহলে যে তথ্যটা দেওয়া আছে সেটা সঠিক তথ্য নেই, ভুল আছে, তার মানে মিথ্যা হবে। হ্যাঁ, তাহলে এটা মিথ্যা হচ্ছে, কারণ আমাদের যে অ্যান্সারটা আসছে সেটা পরিবর্তন হচ্ছে, অপরিবর্তিত নেই, পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে, কারণ আগের চেয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে ক্যালকুলেশন করে আমরা দেখিয়েছি, ঠিক আছে? এইভাবে ক্যালকুলেশন করে নিজেদের বুঝে নিতে হবে, কারণ সবসময় তো একই রকম বলবে না, হয়তো কখনো বলে দিল 3 গুণ করে দেওয়া হলো বা 3 ভাগের 1 ভাগ করে দেওয়া হলো, সেই কারণে প্রসেসটা দেখিয়ে দিচ্ছে, প্রসেসটা এইভাবে বুঝে নাও প্রত্যেকটা। এবার দেখো যেটা 3-এর দাগের শেষের যেটা বলে দিয়েছে, 3-এর দাগের শেষেরটা, তিনের দাগের 6 কি বলেছে? যে sec 90 - থিটা এর অনন্য কোসেক থিটা বলেছে। sec 90 - এর অনন্য কোসেক থিটা, তাহলে sec 90 - থিটা বলছে sec 90 - থিটা এর অনন্য কোসেক থিটা। sec 90 - থিটার sec 90 - এইটাকে ক্যালকুলেশন করলে কথা, সিম্পলিফাই করলে sec 90 - থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। তাহলে এর sec 90 - থিটা মানে এর এইটার সমানই এইটা হচ্ছে, তার মানে এর অনন্যক। তাহলে কোসেক থিটার অনন্যক যেটা সেটাই, কোসেক থিটার অনন্যক হচ্ছে সাইন থিটা। তাহলে যদি বলতো sec 90 - থিটার অনন্যক সাইন থিটা, তাহলে সত্য। কিন্তু এখানে বলেছে sec 90 - থিটার অনন্যক sec 90 - থিটার অনন্যক কোসেক থিটা বলে দিয়েছে। তাহলে সাইন থিটা বললে সত্য হতো, কারণ sec 90 - থিটা ইকুয়াল কোসেক থিটা। কোসেক থিটার অনন্যক তো কোসেক থিটা নয়, 1/কোসেক মানে সাইন থিটা। তাহলে সাইন থিটা বললে সত্য হতো, কিন্তু কোসেকই বলে দিয়েছে, তাই এটা মিথ্যা হবে। এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারলে কারণটা ব্যাখ্যা করলাম আমি। তাহলে প্রথমটা সত্য হচ্ছে, তারপর মিথ্যা, তারপর সত্য, তারপরে পরপর 3টে মিথ্যা, ঠিক আছে? এবার দেখো 2 নম্বরে শুরু করছি। 2 নম্বরে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করছি। 2 নম্বরে কি বলেছে দেখি। 2 নম্বরের প্রথম অঙ্ক বলে দিয়েছে, 2 নম্বরের প্রথম অঙ্ক বলা আছে 2 নম্বর করে 4-এর দাগের অঙ্কে আমরা যাই। বলেছে একটি ব্যবসায় এ ও বি এর লভ্যাংশের পরিমাণ 1050 টাকা। মোট লাভ্যাংশ এ ও বি এর 1050। 4-এর দাগে শুরু করছি আমরা। দেখো অংশীদারি কারবারের অঙ্ক। এবার এগুলো কষে দেখাতে হবে, ঠিক আছে? একটি ব্যবসায় এ ও বি এর লাভ্যাংশ যেটা, সেটা একটি ব্যবসায় এ ও বি এর লাভ্যাংশের পরিমাণ 1050 টাকা বলে দিয়েছে, ঠিক আছে? এ ও বি এর লাভ্যাংশের পরিমাণ 1050। এ ও বি এর মোট লভ্যাংশ 1050 টাকা, ঠিক আছে? এ ও বি এর মোট লভ্যাংশ 1050 টাকা। তারপরে কি বলা আছে? তারপরে বলা আছে এর মূলধন ও লভ্যাংশের পরিমাণ যথাক্রমে 900 টাকা ও 600 টাকা। এর মূলধন 900 টাকা আর এর লভ্যাংশ 600 টাকা। অতএব বি এর দুজনের মোট লভ্যাংশ বলে দেওয়া আছে, তাহলে এর লভ্যাংশ জানি, সেখান থেকে আমরা বি এর লভ্যাংশ বের করে নিতে পারবো। বি এর লভ্যাংশ কত? 1050 মাইনাস 600 টাকা সমান 450 টাকা হচ্ছে। 450 টাকা আসছে এখানে, ঠিক আছে? এবার যেহেতু কিছু আনুপাতিক মান বলে দেয় নেই, তাহলে লভ্যাংশটা মূলধন অনুপাতেই হবে, ঠিক আছে? লভ্যাংশটা মূলধন অনুপাতেই হবে। তাহলে এখানে কি নির্ণয় করতে দিয়েছে? বি এর মূলধনের পরিমাণ নির্ণয় করো। ধরি বি এর মূলধন x টাকা, ধরি বি এর মূলধন
এক্স টাকা। তাহলে এ এর মূলধন বাই বি এর মূলধন সমান এ এর লভ্যাংশ বাই বি এর লভ্যাংশ, মূলধন অনুপাতই হয়। তাহলে এ এর মূলধন কত, অতএব এ এর মূলধন 900 বাই এক্স সমান এ এর লভ্যাংশ 600 বাই 450, এইটা হবে। তাহলে কোনাকুনি গুণ করলে 600 ইন্টু এক্স সমান 900 ইন্টু 450, বা এক্স সমান 900 ইন্টু 450 বাই 600। এখানে দুটো শূন্য কেটে দিই, 3 3 9, 3 2 6, 2 দিয়ে কেটে দিলে এটা হচ্ছে 450কে 2 দিয়ে কাটলে 225 হবে, বা এই 225কে 3 দিয়ে গুণ করলে 675। অতএব এখানে উত্তর লিখবে বি এর মূলধন 675 টাকা, এইটা হবে। ঠিক আছে, বি এর মূলধন 675 টাকা, এটাই উত্তর হবে। দেখে নাও অঙ্কটা, বি এর মূলধন 675 টাকা। এখানে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী বি এর মূলধন 675 টাকা হবে। দেখে নাও ভালো করে। পরবর্তী অঙ্ক আমরা 4 থেকে 2 এর অঙ্কটায় যাব। 2 নম্বর অঙ্ক শুরু করেছি, 4 থেকে 2 এরটা দেখো। এইটা তোমাদের উত্তর দেওয়া আছে 600 টাকা, উত্তর দেওয়া আছে এতে, কিন্তু এটা 675 অ্যান্সার আসবে। এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী 675 উত্তর আসবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক 4 দাগে 2 এরটা 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। 4 দাগে 2, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে। 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। এই সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা বলে দিয়েছে। আলফা বিটা বলে দিয়ে বলেছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মান নির্ণয় করতে। তাহলে আমরা কি জানি, একটা সমীকরণের দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দাঁড়া থাকলে বীজদ্বয়ের সমষ্টি, অতএব আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি এর মান -2 বাই 5, তাহলে মাইনাসে মাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 2 বাই 5। আর আলফা ইন্টু বিটা সমান কত, সি বাই এ। সি এর মান 3 আর এর মান 5, তাহলে 3 বাই 5। তাহলে কিসের মান চেয়েছে, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। অতএব 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা সমান, এটা আলফা বিটা লসাগু, এখানে হয়ে যাচ্ছে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই, এইটা আছে 2 এর 5 আর আলফা বিটার মান 3 এর 5 সমান কি হবে, 2 এর 5, এই মানটা উল্টে যাবে, 3 এর 5টা 5 এর 3 হয়ে উল্টে যাবে, 5 5 কেটে গেল, চলে আসছে 2 বাই 3। 2 এর 3 অ্যান্সার আসছে। তাহলে এটা 2 এর 3 অ্যান্সার এলো। প্রসেসটা দেখে নাও, একদমই সহজ অঙ্ক, 2 এর 3 অ্যান্সার এলো। ঠিক আছে, নেক্সট দেখো। নেক্সট 4 দাগের 3 এরটা। তিনের অঙ্ক কি বলেছে দেখো, 4 দাগের 3 এর যেটা বলেছে, সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি। ত্রিভুজ অঙ্কন করছি আমরা, অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করবে, স্কেল পেন্সিল ইউজ করে ছবি আঁকবে প্রত্যেকে। সমকোণী ত্রিভুজ এবিসি এর এইটা এ বি সি, এইটা মনে করো 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে। আর বলে দিয়েছে এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি। এবি 3, এইটা 3 সেমি, বিসি 4 সেমি। আর কি বলা আছে, আর বলা আছে বি বিন্দু থেকে এসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, যা এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিডি এর দৈর্ঘ্য। বি বিন্দু থেকে এসি বাহুর ওপর এডি লম্ব অঙ্কন করলাম, এডি, যা এসিকে ডি বিন্দুতে ছেদ করে, আর বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করি। আচ্ছা, এখানে লিখি একটু, এটা লিখতে হবে। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি সমান 90 ডিগ্রি এবং এবি সমান 3 সেমি, বিসি সমান 4 সেমি, এইভাবে উল্লেখ করবে। ঠিক আছে। আচ্ছা, বি বিন্দু থেকে এসি এর উপর এডি বিডি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে।
তাহলে এরকম যদি কন্ডিশন থাকে, আমরা উপপাদ্য এরকম আমাদের ছিল, এরকম যদি কন্ডিশন হয়, তাহলে এই যে ত্রিভুজগুলো, দুটো ত্রিভুজ যে হয়েছে, এরা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং এরা পৃথক পৃথক, এরাও দুটো ত্রিভুজ, এরাও একে অপরের সঙ্গে সদৃশ। এটা আমরা করেছি, ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে যে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, বিডি এর দৈর্ঘ্য আমরা কীভাবে নির্ণয় করব? তাহলে এখানে বলে দিয়েছে এবি বলে দিয়েছে 3 সেমি, বিসি 4 সেমি, হ্যাঁ, বিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে এবি 3 সেমি বলে দিয়েছে আর বিসি 4 সেমি বলে দিয়েছে, তাহলে বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো এই মূল ত্রিভুজটা এই সম্পূর্ণ ত্রিভুজের সঙ্গে সদৃশ, আমরা দুভাবে করতে পারি ত্রিভুজ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এবিসি সম্পূর্ণ ত্রিভুজটা, আর ত্রিভুজ বিসিডি, ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ হবে, পরস্পর সদৃশ হবে, ঠিক আছে। এবার যেহেতু পরস্পর সদৃশ হচ্ছে, তাহলে আমাদের এই কোণটা উভয়ের ক্ষেত্রেই কোণ আছে, উভয়েরই কোণ, ছোট ত্রিভুজের কোণ, বড় ত্রিভুজের কোণ। তাহলে আমরা আর একটা কন্ডিশন কী হবে? আর একটা কন্ডিশন হয়ে যাবে, এই যে এটা এর 90 ডিগ্রি কোণ, আর এই ছোটো ত্রিভুজের এইটা 90 ডিগ্রি কোণ, ঠিক আছে, এইটা 90 ডিগ্রি কোণ হচ্ছে। আবার এইটা হচ্ছে এই কোণের সঙ্গে এর এই কোণ সমান হয়, আর এই কোণের সঙ্গে এর এই কোণ সমান হয়, ঠিক আছে, এইভাবে হয়। তাহলে এর মানটা নির্ণয় করতে হবে। এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে কি বলে দিয়েছে? আমরা এখানে সদৃশতার সূত্র প্রয়োগ করব। এখানে ত্রিভুজ, তাহলে এই যে এর বিপরীত কোণ এইটা হচ্ছে এদিকে ক্ষুদ্রতম বাহু, ঠিক আছে, এর বিপরীত কোণ। তাহলে এই যে সি কোণটা যেহেতু দুটোতেই আছে, এইটার ক্ষেত্রে, তাহলে প্রথমে ছোট ত্রিভুজের বিডি বাই এবি ইজ ইকুয়াল টু, এবার ছোট ত্রিভুজের এই কোণটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি কোণ, আর বড় ত্রিভুজের 90 ডিগ্রি কোণের, তাহলে আমরা প্রথমত পেয়ে যাচ্ছি, যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এখানে লিখে নেবে। তারপর যেহেতু এবিসি সমকোণী ত্রিভুজ, আচ্ছা ক্যালকুলেশনটা আমরা আগে করে দিই। এটা যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। তাহলে এসি স্কোয়ার সমান এসি তার স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়ে যাবে। তাহলে এসি স্কোয়ার সমান এবি কত? 3 স্কোয়ার প্লাস এটা 4 স্কোয়ার, বিসি 4। তাহলে এসি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 9 প্লাস 16। তাহলে এসি স্কোয়ার সমান 9, 16 আর 9 25। তাহলে এসি সমান 5 প্লাস মাইনাস 5, তাহলে এসি সমান 5 হয়ে যাচ্ছে। তাহলে এসি সমান 5 সেমি হয়ে যাচ্ছে পুরোটা, ঠিক আছে, এসিটা 5 সেমি। এবার দেখো, যেহেতু ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিসিডি পরস্পর সদৃশ, এখান থেকে সহজেই হয়ে যাবে। অতএব বাকি ক্যালকুলেশনটা আমরা এখানে করছি। অতএব যেহেতু পরস্পর সদৃশ, এবিসি এর এই কোণটা 90 ডিগ্রির বিপরীত বাহু এসি এর এই কোণটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে বিসি। এবার আমরা সম্পূর্ণ ত্রিভুজের এই সি কোণ, এবিসি এর সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, আর এর বিপরীত বাহু বিডি, মানে ছোট ত্রিভুজটার এই কোণটা, সি কোণটা তো উভয়েরই কমন কোণ, সি কোণটা তো দুজনেরই কমন কোণ। আমরা সম্পূর্ণ ত্রিভুজটার এই দিকের ত্রিভুজটা নিয়ে ক্যালকুলেশন করছি। তাহলে বড় ত্রিভুজের এর কোণের বিপরীত বাহু এইটা, আর ছোট ত্রিভুজের এর কোণের বিপরীত বাহু এইটা। তাহলে এইটা বা এইটা হচ্ছে। তাহলে এবার মানগুলো পুট করছি। এসির মান কত? এসির মান হয়ে যাচ্ছে, এসির মান 5, বিসির মান কত? 4 সমান এবির মান কত? এবির মান 3, আর বিডির মান হচ্ছে নির্ণয় করতে হবে। তাহলে 5 ইন্টু বিডি সমান 3 4 12, বা বিডি সমান কত হচ্ছে? 12/5। অতএব বিডি সমান 12/5 মানে 5 গুণে 10, 2.4 হবে, ঠিক আছে। দশমিকের জন্য 0, 2, 20, 4 5 20। অতএব বিডি এর দৈর্ঘ্য লিখবে, অতএব উত্তর লিখে দেবে বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি।
এটা উত্তর লিখবে, ঠিক আছে। বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। প্রসেসটা দেখে নাও। প্রথমে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ক্যালকুলেশনের প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখবে, প্রত্যেকটা অঙ্কের শেষে উত্তর লিখবে, ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের শেষে। অতএব বিডি এর দৈর্ঘ্য 2.4 সেমি। প্রথমে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অ্যাপ্লাই করে এটা এসি এর মানটা নির্ণয় করে নিতে হবে। এসি এর মান নির্ণয় করে নিয়ে তারপর বিডি এর মান বেরোবে। নেক্সট পরবর্তী অঙ্ক দেখো 4এরটা। চারটা কি বলেছে? 4 অঙ্ক বলা আছে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দূরত্ব 7 সেমি। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, দুটো সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব 7 সেমি। যদি একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি হলে তাহলে অপর জ্যায়ের দৈর্ঘ্য কত? এই যে আমরা বৃত্ত অঙ্কন করছি, চিত্র অঙ্কন করবে, পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে। দুটো সমান্তরাল জ্যা, মনে করো একটা যা আছে এইখানে আর একটা যা আছে মনে করো এইখানে, ঠিক আছে। চিত্রটা আমরা এই এ বি সিডি নাম দিচ্ছি। এটা ও কেন্দ্রবৃত্ত, এর ব্যাসার্ধ 5 সেমি বলেছে। এখান থেকে এর ওপরও লম্ব অঙ্কন করবো, এর ওপরও লম্ব অঙ্কন করবো। এটা পি আর এটা কিউ নাম দিচ্ছি। তাহলে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, বলে দিয়েছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি দুটি সমান্তরাল জ্যায়ের মধ্যে দূরত্ব, যদি একটি জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি। আমরা মনে করি এটাকে লিখে নিতে হবে ভালো করে। ও কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ 5 সেমি। এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, ঠিক আছে, সমান্তরাল জ্যা। তাহলে এদের মধ্যে জ্যা দুটোর মধ্যে দূরত্ব বলেছে যে 7 সেমি। তাহলে এই যে পি কিউ সমান, তাহলে পি কিউ সমান 7 সেমি হবে, ঠিক আছে। আর বলেছে পি কিউ সমান 7 সেমি। একটা জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 6 সেমি হলে অন্য জ্যায়ের দৈর্ঘ্য। আমরা মনে করি সিডি সমান 6 সেমি, সিডি জ্যায়ের দৈর্ঘ্য। হ্যাঁ, ও কিউ পারপেন্ডিকুলার টু সিডি, অতএব সি কিউ সমান ডি কিউ সমান 3 সেমি। তাহলে জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন হলে যেটা সমদ্বিখণ্ডিত হয়, সমান দুভাগে ভাগ হয়। তাহলে 3 সেমি করে দুটো ভাগে ভাগ হয়ে গেল। অতএব ত্রিভুজ ডি ও কিউ এর, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ডি ও কিউ এর ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ স্কোয়ার সমান ওডি স্কোয়ার। তাহলে ও কিউ স্কোয়ার প্লাস ডি কিউ কত? 3 স্কোয়ার সমান ওডি কত? 5 স্কোয়ার। বা ও কিউ স্কোয়ার সমান, এটা 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, বা ও কিউ স্কোয়ার সমান 16, বা ও কিউ সমান প্লাস মাইনাস 4। অতএব ও কিউ সমান 4 হয়ে যাচ্ছে। তাহলে ও কিউ সমান এটা 4 সেমি। তাহলে এদের মধ্যে দূরত্ব, এবার বাকি ক্যালকুলেশনটা এখানে করছি। অতএব ওপি সমান কত? ওপি সমান 7 মাইনাস 4 সেমি হবে, কারণ এদের টোটাল দূরত্বটা 7 সেমি বলে দিয়েছে। এই যে পি কিউ 7 সেমি, যা দুটোর মধ্যে দূরত্ব 7 সেমি বলে দেওয়া আছে। হ্যাঁ, 7 সেমি বলে দেওয়া আছে। তাহলে এইটা আমরা 4 সেমি বের করে নিয়েছি। তাহলে বাকিটা ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 3 সেমি। তাহলে অপর জ্যায়ের দৈর্ঘ্য চেয়েছে, তার মানে এবি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। এবার আমরা ত্রিভুজ, এইটাও একটা সমকোণী ত্রিভুজ, আবার ওপি পারপেন্ডিকুলার টু এবি, ঠিক আছে, ওপি এবির ওপর লম্ব। অতএব এপি সমান বিপি, দুটো সমান। অতএব ত্রিভুজ বিওপি থেকে কি পাবো? বিওপি থেকে পাই, তাহলে বিওপি থেকে পাবো ওপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি স্কোয়ার। ওপি কত? ওপি 3 স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওবি কত? ব্যাসার্ধ 5 বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি বলে দিয়েছে প্রথমে, ঠিক আছে। বা বিপি স্কোয়ার সমান কত হবে? 5 স্কোয়ার 25 আর 3 স্কোয়ার 9টা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে। বা বিপি স্কোয়ার সমান এটা 16, বা বিপি সমান প্লাস মাইনাস 4। অতএব বিপি সমান 4 অ্যান্সার আসছে। তাহলে বিপি সমান 4। অতএব বাকিটা দেখো, অতএব এবি সমান এপি প্লাস বিপি, আবার এপি আর বিপি সমান, তার মানে 4 প্লাস 4 সমান 8 সেমি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর উত্তর লিখব। অতএব অপর জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। এইভাবেই করতে হবে।
ঠিক আছে, আমি কোনো স্টেপ জাম্প না দিয়ে নিখুঁতভাবে করে দেখিয়ে দিলাম। তোমরা এত কিছু না লেখালেখি করেও ছোটোখাটো স্টেপ জাম্প দিয়ে করতে পারো, কারণ অঙ্কটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 নম্বরের অঙ্ক এইভাবে পুরোটা করে দেখালে অনেকটাই সময় লেগে যাবে, একটু স্টেপ জাম্প দিয়ে তাড়াতাড়ি করে দিতে পারো। নেক্সট দেখো 5-এর দাগেরটা, 5-এর দাগের অঙ্ক করছি। দেখো 4-এর দাগের 5-এরটা। কি বলা আছে 5-এরটা? বলা আছে যে cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হলে cos a প্লাস sec a ইকুয়াল টু 2 হলে cos এর পাওয়ারে 4a প্লাস sec এর পাওয়ারে 4 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে বলা আছে cos a প্লাস sec a ইকুয়াল টু 2 বলা আছে, তাই তো? cos a প্লাস sec a ইকুয়াল টু কত বলা আছে? 2 বলা আছে। তাহলে cos a প্লাস সাইন cos এর পাওয়ারে 4a প্লাস সাইন এর পাওয়ারে 4a তার মান নির্ণয় করতে বলি। তাহলে আমরা কি করব? দেখো এখানে এটা cos a আছে, তো cos a প্লাস সেকটাকে আমরা 1/cos করছি ইকুয়াল টু 2, বা এটা cos a লসাগু, তাহলে এটা cos স্কোয়ার a হয়ে যাচ্ছে প্লাস 1 ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করছি, 1 প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 2 cos a হয়ে যাচ্ছে, বা cos স্কোয়ার a মাইনাস 2 cos a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে কি হয়ে যাচ্ছে? এটা cos a মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। অতএব cos a মাইনাস 1 ইকুয়াল টু 0, অতএব cos a সমান 1, বা cos a সমান cos কতর মান 1, cos 0 মান 1, অতএব a সমান 0 ডিগ্রি আসছে। ঠিক আছে, তাহলে কি চেয়েছে? চেয়েছে cos 4a প্লাস সাইন 4 এর মান। অতএব এখানে cos এর মান এসে গেছে, cos এর মান এসে গেছে, তাহলে সাইন এর মান কত? সাইন a সমান সাইন 0 সমান 0, অতএব cos 4a প্লাস সাইন 4a ইকুয়াল টু এটার মান কত? 1। cos এর মান এই যে এখানে 1, cos এর সমান 1। ঠিক আছে, তাহলে 1 পাওয়ারে 4 প্লাস 0 4 সাইন, এটা তাহলে 1 প্লাস 0, 0 পাওয়ারে 4 মানে 0ই হবে, তাহলে 1 আসছে, 1 অ্যান্সার আসছে। ঠিক আছে, দেখে নাও এটা 1 অ্যান্সার আসছে 5-এরটা। প্রসেসটা দেখে নাও। অতএব অ্যান্সার লিখবে cos এর পাওয়ারে 4a প্লাস সাইন এর পাওয়ারে 4 এর মান, অতএব cos এর পাওয়ারে 4a প্লাস সাইন এর পাওয়ারে 4a এর মান 1। এইভাবে শেষে অ্যান্সারটা অবশ্যই লিখবে প্রত্যেকটা অঙ্কের শেষে। দেখো এটা সেকটাকে 1/cos করেছি, লসাগু করেছি, মনে করে গুণ করেছি, পুরো মানটা একদিকে আনলে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে cos a মাইনাস 1 সমান 0, তাহলে cos a সমান 1, এখান থেকে a এর মান পেয়ে যাচ্ছি, তাহলে সাইন এর মানটা বের করে নিচ্ছি। কেউ যদি এখানে cos স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 এই সূত্র ফেলেও সাইনের মান বের করে নিতে পারো এখান থেকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো হয়ে গেল এটা। পরবর্তী অঙ্ক দেখো, বলেছে যে 6-এরটা দেখো, 6-এর অঙ্ক কি বলে দিয়েছে? 6-এর অঙ্ক বলে দিয়েছে y প্রপোর্শনাল টু 1/x এবং y সমান 2, এটা y প্রপোর্শনাল টু 1/x বলা আছে। অতএব y ইজ ইকুয়াল টু kx, এখানে লিখে দেবে k অশূন্য ভেদ ধ্রুবক, এটা অবশ্যই উল্লেখ করবে। এবার কি বলে দিয়েছে? অতএব y ইজ ইকুয়াল টু 2 যখন x ইজ ইকুয়াল টু 2, তাহলে y ইজ ইকুয়াল টু 2 যখন x ইজ ইকুয়াল টু 2 কোনাকুনি গুণ করলে, বা k ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। k ইজ ইকুয়াল টু 4 হচ্ছে, k এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের সম্পর্কটা এখানে এই সম্পর্কটা k এর মানটা যদি ব্যাকে বসিয়ে দিই, y ইজ ইকুয়াল টু 4/x হয়ে যাচ্ছে, এই সম্পর্ক চলে আসছে। ঠিক আছে, তাহলে এখানে কোনাকুনি গুণ করলে, বা xy ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে, xy এর গুণফল 4। তাহলে এখানে বলে দিয়েছে x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান
নির্ণয় করো যদি এক্স প্লাস ওয়াই সমান 3 হয়। আচ্ছা, আর একটা সম্পর্ক বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই সমান 3, এইটা বলে দিয়েছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছে। এখান থেকে সহজভাবে চলে এসেছে। অতএব আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো। এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো। দুটো ফর্মুলা আছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এ মাইনাস বি এর ভ্যালু জানি না, এ প্লাস বি এর ভ্যালু জানি। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। এটা হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2xy। তাহলে এ প্লাস বি মানে কত 3, এটা 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান 4 আসছে আমাদের। এটা 3 থেকে 9 মাইনাস 4 দুগুণে 8, 9 মাইনাস 8 1। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1। এইভাবেই করবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1, এইভাবেই করতে হবে। ঠিক আছে, দেখো চলে এসছে 1 অ্যান্সার এসছে আমাদের। ঠিক আছে, দেখো অঙ্কটা একদমই সহজ অঙ্ক। ওয়াই প্রপোর্শনাল টু 1/x বলে দিয়েছে, আমরা কে ভেদ ধ্রুবক নিয়েছি, ভেদ ধ্রুবক নিলে সমান হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলে দিয়েছে যখন ওয়াই সমান 2 এক্স সমান 2, মানগুলো পুট করেছি, কে এর মান বেরিয়ে গেছে। তাহলে কে এর মানটা ব্যাকে বসিয়ে দিলে ওয়াই ইজ ইকুয়াল টু 4/x হয়ে যাচ্ছে। তার মানে কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই সমান 4 হয়ে যাচ্ছে। বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত যখন এক্স প্লাস ওয়াই সমান 3। তাহলে এইটা একটা মান, এই দুটো কন্ডিশন পেয়ে গেছি। তাহলে এইটার সূত্র ফেলে এই দুটো মান পুট করলেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করা হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 7এরটা, 7এর অঙ্ক। অঙ্কগুলো প্র্যাকটিস করবে বারবার। এই ধরনেরই কোশ্চেন কিন্তু তোমাদের মাধ্যমিকে পড়বে, কারণ তোমাদের এই যে টেস্ট পেপারটা এটা তোমাদের পরীক্ষার জন্যই সাজেশন ভিত্তিক তৈরি করা। এর পরেরটা বলে দিয়েছে যে 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y সমান 4:7 হলে, তাহলে 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 4:7। 2x মাইনাস ওয়াই ইস টু এক্স প্লাস 2y সমান 4:7 হলে x ইস টু ওয়াই কত চেয়েছে, x ইস টু ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আমরা কি করব এখানে, তাহলে এখানে 2x মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 2y সমান 4/7। আমরা এই দিকে আচ্ছা কোনাকুনি গুণ করে দিচ্ছি। দেখো এটা হচ্ছে 7 দুগুণে 14x, 14x মাইনাস 7y সমান 4x প্লাস 8y বা 14x মাইনাস 4x সমান 8y। এই 7yটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এইটা হলো। বা 14x থেকে 4x বাদ দিলে 10x ইজ ইকুয়াল টু 8 সাথে 15y বা x বাই ওয়াই। এবার এখানে মানটা ঠিক করে বসাতে হবে, এমনভাবে মানটা বসাবে যেন কোনাকুনি গুণ করলে ম্যাচ করে। তাহলে এর সঙ্গে x আছে, কোনাকুনি গুণ হয়, তার মানে 10টা এইখানে হবে, 15টা এইখানে হবে। তাহলে বা আমরা লিখতে পারি x বাই ওয়াই ইজ ইকুয়াল টু, এটা কেটে গেলে 3/2 হবে, 5 দিয়ে কেটে দিলে। অতএব x ইজ টু ওয়াই সমান 3:2। অতএব x ইজ টু ওয়াই এর মান, x ইজ টু ওয়াই এর মান 3:2। এটা আমাদের অ্যান্সার চলে এলো। একদমই সহজ, দেখে নাও প্রসেসটা, একদমই সহজ অঙ্ক। হ্যাঁ, x ইজ টু ওয়াই এর মান আসছে 3:2। ঠিক আছে, একদমই সহজ অঙ্ক, দেখে নাও। এটা মানটা কোনাকুনি গুণ করেছি, এক্সগুলো একদিকে নিয়ে গেছি, ওয়াইগুলো একদিকে নিয়ে গেছি, এক্স বাই ওয়াই আকারে সাজিয়েছি, সাজিয়ে তাহলে এক্স ইজ টু ওয়াই সমান 3:2। এইখানটা ঠিক করে নিতে হবে, এইখানটা যেমনভাবে নেবে যেন কোনাকুনি গুণ করলে ম্যাচ করে, হ্যাঁ সেইভাবে সাজিয়ে নিতে হবে। কেউ যদি 10টা ভুল করে ওপরে নিয়ে নিত তাহলে কিন্তু ভুল অ্যান্সার চলে আসতো। দেখে নিতে হবে যে কোনাকুনি গুণ করলে 10x ইজ ইকুয়াল টু 15y আসছে, এটা যেন ম্যাচ করে। তাহলে x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু 3:2 আসছে। নেক্সট দেখো, এটা 7এর হলো 8এরটা। আটের অঙ্ক দেখো। আরেকটা কি বলেছে, যদি 3 sin θ প্লাস 4 cos θ সমান 5 হয় তাহলে প্রমাণ করতে বলেছে tan θ ইজ ইকুয়াল টু 3/4। তাহলে কি বলেছে 3 sin θ প্লাস 4 cos θ সমান 5 বলে দিয়েছে। 3 sin θ প্লাস 4 cos θ সমান 5 বলে দিয়েছে, হলে tan θ সমান 3/4 আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করে দিচ্ছি, এখানে লিখবে 3 sin θ প্লাস 4 cos θ স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এখানে লিখে দেবে উভয় পক্ষকে বর্গ করে পাই, এটা লিখবে অবশ্যই, উভয় পক্ষকে বর্গ করে পাই। এটা স্কোয়ার করলে কি হয়ে যাবে, এ স্কোয়ার মানে 9 sin স্কোয়ার θ প্লাস 2 ইন্টু
3 sin থিটা ইন্টু 4 cos থিটা প্লাস 4 4 এইটা স্কোয়ার বি স্কোয়ার মানে 4 স্কোয়ার 16 cos স্কোয়ার থিটা সমান 5 স্কোয়ার 25 হয়ে যাচ্ছে, বা 9 ইন্টু সাইনটাকে আমরা কসে ঘুরিয়ে নিচ্ছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস 3 দুগুণে 6 4 6 24 sin থিটা cos থিটা প্লাস 16 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 25। এইটা হলো, বা এটা গুণ করছি 9 একে 9 মাইনাস 9 cos স্কোয়ার থিটা প্লাস 24 সাইন থিটা cos থিটা প্লাস 16 একে 16 মাইনাস 16 সাইন স্কোয়ার থিটা সমান 25। ঠিক আছে, এদিকে দেখো 16 আর 9 25 হচ্ছে, 16 আর 9 25। আচ্ছা, এইটা 9 cos স্কোয়ার থিটা, 9 cos স্কোয়ার থিটা আছে। আচ্ছা, আমরা এখানে 16 আর 9 25, এই 25 কেটে দিচ্ছি। ঠিক আছে, এবার মনে করো, এবার আমরা কি করব, এবার মনে করো যে 9 cos স্কোয়ার থিটাকে ওদিকে নিয়ে যাওয়া হলো, বা মাইনাস কমন নিয়ে কেটে দেওয়া হলো, মনে করো ওদিকে নিয়ে যাওয়া হলো, তাহলে এইটা হয়ে যাবে 9 cos স্কোয়ার থিটা, এইটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে মাইনাস 24 সাইন থিটা cos থিটা, এইটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে প্লাস 16 সাইন স্কোয়ার থিটা সমান 0 হচ্ছে। ঠিক আছে, এইটা তাহলে এইটা হচ্ছে 3 cos থিটা, 3 cos থিটা মাইনাস 4 সাইন থিটা, তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা দেখো তো, এ স্কোয়ার এই যে বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু 3 cos থিটা 4 সাইন থিটা 3 4 12 12 দুগুণে 24 সাইন থিটা cos থিটা ম্যাচ করছে, প্লাস বি স্কোয়ার মানে বি স্কোয়ার মানে 4 সাইন স্কোয়ার 4 সাইন থিটা তার হোল স্কোয়ার মানে 4 4 16 সাইন স্কোয়ার থিটা, এই যে ম্যাচ করে গেছে। তাহলে এইটা সমান 0, অতএব 3 সাইন থিটা মাইনাস 4 cos থিটা সমান 0 হবে, বা 3 সাইন থিটা সমান 4 cos থিটা হয়ে যাবে, বা সাইন থিটা বাই cos থিটা সমান, তাহলে এখানে 3টা কোথায় হবে, 3টা নিচে হবে, তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে 3 সাইন থিটা, আর 4টা উপরে হয়ে যাবে, তাহলে সাইন বাই cos মানে ট্যান থিটা, ট্যান থিটা সমান চলে আসছে 4/3, 4/3। তাহলে কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে ট্যান থিটা সমান 3/4 দেখাতে বলেছে, কিন্তু এসে গেছে আমাদের 4/3। কি এদিক ওদিক হয়েছে, দেওয়া আছে 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা সমান 5ই দেওয়া আছে, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা সমান 5 দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে বলেছে ট্যান থিটা সমান 3/4, কিন্তু ট্যান থিটা সমান 4/3 আসছে। একবার ক্যালকুলেশনে দেখো, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা সমান 5, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা, 3 সাইন থিটা প্লাস 4 cos থিটা ইকুয়াল টু 5 দেওয়া আছে। আমরা কি করেছি, উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে 9 সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab 2 ইন্টু 3 সাইন থিটা ইন্টু 4 cos থিটা প্লাস 16 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। আচ্ছা, আমরা 1 মাইনাস cos স্কোয়ারে ঘুরিয়ে নিয়েছি, তাহলে 3, আচ্ছা এইখানটা এদিক ওদিক হয়েছে, তো এইটা 3 cos থিটা ছিল, এইখানটা 3 cos থিটা ছিল, এইখানটা দেখো, অতএব 3 cos থিটা মাইনাস 4 সাইন থিটা সমান 0, বা 3 cos থিটা সমান 4 সাইন থিটা, বা সাইন থিটা বাই cos থিটা আকারে যদি সাজিয়ে নিই আমরা, তাহলে সাইনের সঙ্গে কত আছে 4 আছে, 4টা নিচে হবে, আর 3 cos আছে, এটা উপরে হবে, অতএব ট্যান থিটা সমান 3/4। এটাই প্রমাণ করতে বলেছে, এখানে লিখে দেবে প্রমাণিত, ব্র্যাকেটে প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দেবে প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও প্রসেসটা, ট্যান থিটা সমান 3/4 প্রমাণ করে দিয়েছি আমরা। নেক্সট দেখো 9 অঙ্ক যেটা বলেছে, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক। 9টা দেখো, চারিদিকে 9টা ধরি শঙ্কুর কি কি বলা আছে, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর একক, বা ভূমির ব্যাসার্ধ লিখলে ভালো হবে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, কি কি বলে দিয়েছে, ভূমির ক্ষেত্রফল বলা আছে, উচ্চতা বলা আছে, আয়তন বলা আছে শঙ্কুর। ঠিক আছে, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল x বর্গ একক, উচ্চতা y একক। আচ্ছা, ভূমির ব্যাসার্ধ এত, উচ্চতা y একক, আর আমরা ধরে নিচ্ছি, ধরি এখানে কি শঙ্কুর আয়তনের ক্ষেত্রে কি আসে, শঙ্কুর আয়তনের ক্ষেত্রে এল ব্যাপার, এখানে এলটা আসে। ঠিক আছে,
আচ্ছা আরটাই রেখে দিচ্ছি আর উচ্চতা এইচ বলা আছে। তাহলে আমাদের যদি এখানে বলা আছে যে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক বলা আছে শর্তানুসারে, আচ্ছা শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক, আচ্ছা উচ্চতা বলা আছে এইচ একক, আমরা ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি। আর বলা আছে শঙ্কুর আয়তন জেড ঘন একক, শঙ্কুর আয়তন জেড ঘন একক, এটা বলা আছে। ঠিক আছে, অতএব এক্স সমান কি হবে, এক্স হচ্ছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার হয়, তাহলে পাই আর স্কোয়ার। আচ্ছা তাহলে জেড সমান কি হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই হয়ে যাবে, এইটা হবে। তাহলে কিসের মান নির্ণয় করতে বলেছে, এক্স ওয়াই বাই জেড এর মান নির্ণয় করো। অতএব এক্স ওয়াই বাই জেড সমান এক্স এর মান কত, পাই আর স্কোয়ার, ওয়াই এর মান ওয়াই হবে, হ্যাঁ আচ্ছা বাই জেড এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ওয়াই, পাই আর স্কোয়ার ওয়াই কেটে গেলে এটা উল্টে যাচ্ছে, তাহলে 1 × 3/1 হচ্ছে 3/1, তার মানে 3 অ্যান্সার আসছে, 3 অ্যান্সার দেখে নাও, 3 অ্যান্সার আসছে আমাদের, 9টা 3 অ্যান্সার হলো। অতএব আমরা লিখে দেবো এক্স ওয়াই বাই জেড এর মান, অতএব এক্স ওয়াই বাই জেড এর মান 3। ঠিক আছে, এটাই করবো, এক্স ওয়াই বাই জেড এর মান 3, এতটাই করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 9এরটা হলো, এবার 10এরটা। আচ্ছা বলে দিই একবার, দেখো শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক আমরা ধরে নিয়েছি, উচ্চতা এইচ একক, ভূমির ক্ষেত্রফল এক্স বর্গ একক বলে দিয়েছে, শঙ্কুর আয়তন জেড ঘন একক বলে দিয়েছে। তাহলে এক্স ইজিক্যাল টু কত, এক্স বর্গ একক ইজিক্যাল টু শঙ্কুর ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে উভয় দিকে আর একক হবে না এখানে। আচ্ছা জেড সমান কি হবে, এত ঘন একক ইজিক্যাল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, যে ফর্মুলা শঙ্কুর আয়তনের ফর্মুলা প্রয়োগ করেছি, এইচ এর মান হচ্ছে ওয়াই বলে দেওয়া আছে। এবার এইটার মানটা নির্ণয় করতে বলেছে, এটার মানটা এক্স এর মান পাই আর স্কোয়ার, ওয়াই এর মান ওয়াই, জেড এর মানটা পুট করেছি, পাই আর স্কোয়ার ওয়াই ওপর নিচে কেটে গেছে, এই মানটা উল্টে যাবে, তাহলে 3/1 হয়ে যাবে, 3 অ্যান্সার চলে আসছে। ঠিক আছে, নেক্সট দেখো 10এর অঙ্কটা। মধ্যশিক্ষা পর্ষদের প্রশ্নবিচিত্রা সমাধান 2024-এর, দেখো পেজ নাম্বার 373, পাঠভবন স্কুলের প্রশ্নবিচিত্রা সমাধান হচ্ছে। 9 পর্যন্ত হয়ে গেছে আমাদের, 10এরটা দেখো, 10এরটা বলে দিয়েছে বর্গাকার ভূমিবিশিষ্ট একটি আয়তঘনের আয়তন, বর্গাকার ভূমিবিশিষ্ট একটি আয়তঘনের আয়তন 144 ঘন সেমি, বর্গাকার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেমি হলে আয়তঘনের উচ্চতা নির্ণয় করতে বলেছে। আয়তঘনের আয়তন দেওয়া আছে, বর্গাকার ভূমি বিশিষ্ট। আচ্ছা বর্গাকার ভূমি, আয়তঘনের ভূমি বর্গাকার, আয়তঘনের ভূমি বর্গাকার, তাহলে ভূমি বর্গাকার মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান হবে। আচ্ছা ধরি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান এক্স একক। আচ্ছা কি একক দেওয়া আছে, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান, এটা দেওয়া আছে সেমি এককে আছে, দৈর্ঘ্য সমান প্রস্থ সমান এক্স সেমি, যেহেতু বর্গাকার বলেছে। আবার বলে দিয়েছে বর্গক্ষেত্রের, আবার ভূমির কর্ণের দৈর্ঘ্য 6 সেমি, আবার ভূমির কর্ণ সমান 6 সেমি। তাহলে এটা বর্গক্ষেত্রে বাহু, যদি যেহেতু ভূমিটা বর্গাকার, তাহলে বর্গক্ষেত্রে বাহু এক্স হলে তাহলে কর্ণ বের করার ফর্মুলা কি, x√2, শর্তানুসারে x√2 সমান 6 হবে, বা x সমান কত 6/√2, বা x সমান এটা কেটে গেলে 3√2 হয়। অতএব আয়তঘনের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান 3√2 সেমি। ঠিক আছে, এইটা বলা আছে। আর কি বলা আছে, আর বলা আছে আয়তঘনের আয়তন বলে দেয়া আছে, আয়তন বলে দিলে উচ্চতা নির্ণয় করতে বলেছে। আমরা ধরছি আয়তঘনের উচ্চতা, ধরি আয়তঘনের উচ্চতা 8 সেমি।
ঠিক আছে, এইচ সেমি ধরে নিচ্ছে আয়তখানের উচ্চতা। এবার শর্তানুসারে কি হবে, আবার শর্তানুসারে আমরা কি লিখব, শর্তানুসারে তাহলে আয়তখানের আয়তন বের করার আয়তনটা বলা আছে, আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ জানি, তাহলে আয়তখানের আয়তন বের করার ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে শর্তানুসারে দৈর্ঘ্য 3√2, প্রস্থ 3√2 আর উচ্চতা এইচ সমান 144 বলা আছে, বা এইচ ইজ ইকুয়াল টু 144 বাই 3√2 ইন্টু 3√2। 3 দিয়ে কেটে দিলে 3 4 12, 3 4 12, 2 24, 3 8 24, 3 দিয়ে কেটে দিলে 3 16 48, দুটো √2 গুণ করলে বা এইচ সমান 16 বাই দুটো √2 গুণ করলে 2 হয়, বা এইচ সমান 16 বাই 2 মানে 8। অতএব আয়তখানের উচ্চতা চলে আসছে 8, প্রসেসটা দেখে নাও। অতএব উত্তর লিখবে আয়তখানের উচ্চতা 8 সেমি। অতএব আয়তখানের উচ্চতা 8 সেমি। ঠিক আছে, প্রসেসটা বলছি একবার দেখো। বলছে আয়তখানের ভূমি বর্গাকার, ভূমি বর্গাকার মানে দৈর্ঘ্য প্রস্থ নিশ্চয়ই সমান, আমরা ধরে নিয়েছি দৈর্ঘ্য সমান প্রস্থ সমান x সেমি। আবার ভূমির কর্ণ বলা আছে, কর্ণ 6 সেমি। তাহলে ভূমির যে বর্গক্ষেত্রে বাহু জানা থাকলে আমরা কর্ণ বের করতে পারবো, কর্ণ √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহু সমান 6 চলে আসছে, তাহলে এখান থেকে x সমান 6 বাই √2, তাহলে x সমান 3√2 চলে আসছে। তাহলে আয়তখানের দৈর্ঘ্য সমান প্রস্থ সমান 3√2 চলে আসছে। আমরা উচ্চতাটা জানি না, শুধুমাত্র আমরা ধরে নিচ্ছি আয়তখানের উচ্চতা 8 সেমি। তাহলে আয়তখানের আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান 144। এখান থেকে এইচ এর মানটা আমরা বের করছি। এই দুটো এদিকে গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে চলে যাবে। 3 দিয়ে কাটলে 48 হচ্ছে, আবার 3 দিয়ে কাটলে 16 হচ্ছে, দুটো √2 গুণ করলে 2 হয়। তাহলে 16 বাই 2 মানে 8, 8 অ্যান্সার আসছে। এইচ ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, অতএব আয়তখানের উচ্চতা 8 সেমি। বোঝা গেল? এবার দেখো নেক্সট 11টা। প্রশ্নবিচিত্রা প্রথম সমাধান করছি আমরা আজকে। পর্ষদের প্রশ্নবিচিত্রার প্রথম যে পেজটা আছে সেটা সমাধান করছি। পরবর্তী ক্লাসে পরের পেজটা সমাধান করব। পরপর যতগুলো পেজ আছে আমরা পরপর প্রত্যেকটা ক্লাসে পরপর প্রত্যেকটা পেজ সমাধান করে দেবো। প্রথমত 36 নম্বর করে যে আজকে আমরা 36 নম্বর যে শর্ট কোশ্চেন 1 নম্বর আর 2 নম্বর মিলে 36 নম্বর শর্ট কোশ্চেন সমাধান করছি। প্রত্যেকটা পেজের প্রথমত 36 নম্বর করে শর্ট কোশ্চেন প্রত্যেকটা ক্লাসে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, পরবর্তী ক্লাসে পরেরটা তারপরেরটা পরপর পেতে থাকবে। নেক্সট দেখো 11টা বলেছে uy ইজ ইকুয়াল টু xi মাইনাস 35/10। uy ইজ ইকুয়াল টু xi মাইনাস 35/10। ঠিক আছে, এইটা বলে দিয়েছে। আচ্ছা, সামেশন অফ fi uy ইজ ইকুয়াল টু 30। সামেশন অফ fi uy ইজ ইকুয়াল টু 30। আর কি বলে দিয়েছে, বলে দিয়েছে সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 60 হলে x বারের মান কত। সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 60, এই মানগুলো বলে দিয়েছে। ঠিক আছে, সামেশন অফ fi ইজ ইকুয়াল টু 60 হলে x বার, তাহলে x বার বের করার ফর্মুলা আছে আমাদের এখানে। অতএব x বার সমান মানে এইখানের মানটা, এটা এ দিয়ে অনেক সময় উল্লেখ করা হয়, তাহলে আমরা ডাইরেক্ট মানটা পুট করে দিচ্ছি। এইটা প্লাস সামেশন অফ fi uy মানে এটা আছে 30 বাই এটা 60, এটা ফর্মুলা আছে। ফর্মুলাটা এখানে লিখতেও পারো, এটা এ দিয়ে যদি লেখা হয় x বার ইজ ইকুয়াল টু, এখানে অতএব লেখো a সমান কত হচ্ছে 35 আর h সমান কত হচ্ছে এই লেন্থ 10। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা x বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। তাহলে a এর মান কত 35 প্লাস এটার মান কত 30, এটার মান কত 60 ইন্টু h এর মান 10। এইটা কেটে গেল 36 5, তাহলে 35 প্লাস 5 সমান 40 অ্যান্সার চলে এলো। দেখো 40 অ্যান্সার আসছে আমাদের। ঠিক আছে, অতএব এখানে লিখবে এটা একদম, এটা সূত্র আছে। ঠিক আছে, সূত্রটা তৈরি রাখতে হবে। রাশিবিজ্ঞানে তোমাদের এটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে ভালো করে, যে ইউআই যদি দেওয়া থাকে এটা থাকলে এটা এক্স বার বের করার ফর্মুলা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা ভালো করে মনে রাখতে হবে। এক্স বার ইজ ইকুয়াল টু a প্লাস সামেশন অফ fi uy বাই সামেশন অফ fi ইন্টু h। ঠিক আছে, প্রত্যেকটা মান, এটা a এর মান, এটা h এর মান, এই দুটো মান দেওয়া আছে, মানগুলো শুধু পুট করে সিম্পলিফাই করা হয়েছে। অতএব এক্স বার এর মান, উত্তর লিখবে অতএব এক্স বার এর মান 40, এটাই উত্তর হবে।
ঠিক আছে, হয়ে গেল। নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক আজকে। পরবর্তী ক্লাসে আমরা এর পরের পেজটা সমাধান করে দিয়ে দেবো। পরবর্তী ক্লাসে এর পরের পেজটা সমাধান করে দিয়ে দেবো। এইভাবে প্রত্যেকটা পরপর ক্লাসে যতগুলো ম্যাথের পেজ আছে প্রত্যেকটা পেজের সমাধান পেয়ে যাবে। প্রথমত আমরা শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করি, তারপর বড় কোশ্চেন যেগুলো অসুবিধা হবে আমাদের জানাবে সেইগুলোও সমাধান করে দিয়ে দেবো। পর্ষদের প্রশ্নবিত্রার বড় কোশ্চেন যাদের যে অসুবিধা হবে সেগুলো আমাদের কমেন্টে জানাবে, আমরা সেইগুলোও সমাধান করে দিয়ে দেবো। নেক্সট দেখো লাস্ট যেটা বলে দিয়েছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে, একটি বৃত্তের কেন্দ্র, এটা একটা বৃত্ত অঙ্কন করবে কম্পাসের সাহায্যে। বৃত্তের কেন্দ্র থেকে এটা মনে করো 15 সেমি দূরে অবস্থিত একটা বিন্দু, এটা ও কেন্দ্র দাও, এটা পি নাম দাও, 15 সেমি দূরে পি বিন্দু আছে। একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে অবস্থিত কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপস্থিত কোনো বিন্দুতে স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? এখান থেকে মনে করো এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হয়েছে, এটা 12 সেমি, তাহলে স্পর্শক অঙ্কন করা হলে এর দৈর্ঘ্য কত চেয়েছে, এটা মনে করে এখানে লিখতে হবে। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র ও থেকে 15 সেমি দূরে বিন্দু পি, 15 সেমি দূরে বিন্দু পি, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, পি বিন্দু থেকে বৃত্তের ওপর এপি স্পর্শক, পি বিন্দু থেকে বৃত্তের ওপর এপি স্পর্শক, পি বিন্দু থেকে বৃত্তের ওপর এপি স্পর্শক, ঠিক আছে, পি বিন্দু থেকে বৃত্তের ওপর এপি স্পর্শক আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। অতএব তাহলে স্পর্শকের দৈর্ঘ্য বলেছে এপি সমান 12 সেমি, তাহলে আমরা জানি বৃত্তের স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, ঠিক আছে। অতএব আচ্ছা ও কমা এ যোগ করলাম, তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম, যোগ করে যেটা হলো সেটা ব্যাসার্ধ হলো। অতএব ত্রিভুজ এ ও পি এর যোগ করলাম, অতএব এখানে গেলে তো ও এ ব্যাসার্ধ, ও এ বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল, অতএব ও এ বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এ ও পি এর, তাহলে এইটা সমকোণ বৃত্তের, মনে রাখবে বৃত্তের ব্যাসার্ধ আর স্পর্শক সবসময় পরস্পর লম্ব হয়, তাহলে এইটা যদি লম্ব সমকোণ হয় বিপরীত বাহুটা অতিভুজ হয়, তাহলে ও স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সমান ওপি স্কোয়ার, বাকিটা আমরা এদিকে ক্যালকুলেশন করছি, বা ও স্কোয়ার প্লাস এপির মান কত, এপি হচ্ছে 12 স্কোয়ার সমান এইটা 15 বলেছে, এটা 15 বলে দিয়েছে বইয়ে, ঠিক আছে। বা ও স্কোয়ার সমান ও স্কোয়ার প্লাস 12 144 সমান 15 15 225, বা ও স্কোয়ার সমান 225 মাইনাস 144, বা ও স্কোয়ার সমান এটা বিয়োগ করলে 1 হচ্ছে 8 কয় 12, 4 কয় 12, 8 12 হাতে থাকে, 1 2 81 হচ্ছে, বা ও এ সমান প্লাস মাইনাস 9, অতএব ও এ সমান 9, অতএব ওইটাই বৃত্তের ব্যাসার্ধ, অতএব বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি, 9 সেমি উত্তর এলো, বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি উত্তর আসছে। দেখো বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি, কি চেয়েছে এখানে চেয়েছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করি, বৃত্তের ব্যাসার্ধ এসছে 9 সেমি, ঠিক আছে। দেখানো এটা বলে দিচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বলেছে 15 সেমি দূরে, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে পি বিন্দু বলে দিয়েছে, হ্যাঁ, বৃত্তের কেন্দ্র থেকে 15 সেমি দূরে পি বিন্দু, বৃত্তের 15 সেমি দূরে কোনো বিন্দু আমরা ধরে নিচ্ছি ও কেন্দ্রবৃত্তের কেন্দ্র থেকে কেন্দ্রবৃত্তের কেন্দ্র ও থেকে 15 সেমি দূরে বিন্দু পি বিন্দু ধরে নিয়েছি। এবার পি বিন্দু থেকে বৃত্তের ওপর স্পর্শক এপি, এ বিন্দু দিয়ে গেছে যেটা বৃত্তের ওপর বিন্দু এ, তাহলে এপি সমান 12, স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি বলে দেওয়া আছে, ঠিক আছে। এবার এই ত্রিভুজটা এটা একটা ওয়ে যোগ করা হলো, তাহলে এটা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছে, ও কমায় যোগ করলাম ও বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ ব্যাসার্ধ স্পর্শক সবসময় লম্ব হয়, তাহলে একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। সমকোণী ত্রিভুজে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে এটা সূত্রটা কাজে লাগিয়েছি। ও এটা আমাদের অজানা, এপি 12 ওপি 15, তাহলে ও স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়াল টু 15 স্কোয়ার, এটা 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225, 144কে ডান দিকে নিয়ে গেছি, 225 থেকে 144 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 81, ঠিক আছে। তাহলে
উভয় দিকে বর্গমূল করা হয়েছে, ওয়ে সমান প্লাস মাইনাস 9, ওয়ে ইজ ইকুয়াল টু পজিটিভটা নিতে হবে 9 সেমি, অতএব বৃত্তের ব্যাসার্ধ 9 সেমি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমাদের প্রশ্নবিত্রার প্রথম যে পেজটা ছিল সেটা এখানেই কমপ্লিট হলো। 12টা কোশ্চেন ছিল, 12টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়েছে। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আমরা পরের পেজটা সলিউশন করব। এরপর পরপর প্রত্যেকটা ক্লাস আমরা সলিউশন করে দিতে থাকবো, তোমরা ক্লাস দেখতে থাকো। যেগুলো অসুবিধা হবে আমরা যেগুলো সমাধান করে দিচ্ছি, তার মধ্যে যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাদের জানাতে থাকবে, আমরা কমেন্ট করে সেগুলো আবার সমাধান করে দেব, আবার আলোচনা করব। আর এরপর হয়ে গেলে যেগুলো বড় কোশ্চেন যাদের যে অসুবিধা থাকবে জানাবে, আমরা পরে শর্ট কোশ্চেনের পরে প্রথমত 36 নম্বর করে শর্ট কোশ্চেন যতগুলো পেজ আছে সব সলভ করবো, তারপরে বড় কোশ্চেন যাদের যে অসুবিধা থাকবে জানাবে, সেগুলো সলভ করে দেবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।